আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। আজকে আমরা ধারা 45 থেকে 51 অর্থাৎ সেকশন 45 থেকে 51 নিয়ে আলোচনা করব। এই ধারাগুলোতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে ওপিনিয়ন্স অফ থার্ড পারসন হোয়েন রিলিভেন্ট, অর্থাৎ তৃতীয় পক্ষের অভিমত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। এখানে তৃতীয় পক্ষ বলতে কাদেরকে বোঝাচ্ছে? ধরেন একটি মামলাতে বাদী ও বিবাদী, ওদের সাক্ষ্য ছাড়া বাকি একটা পার্সন যেটা হচ্ছে মামলার সাথে সম্পৃক্ত না, ওই ব্যক্তির মতামতটা তখন প্রাসঙ্গিক হবে সে বিষয়ে এই ধারাতে বলা হয়েছে। অর্থাৎ ধরেন একটা অপরাধ ঘটেছে, এখানে যিনি এজাহার করেছেন অর্থাৎ যিনি অভিযোগ দায়ের করেছেন আর যিনি অভিযুক্ত ব্যক্তি, এই দুজনের সাক্ষী ছাড়া ধরেন অন্য একটা পার্সন, এই দুজনের মধ্যে কিন্তু এই সম্পৃক্ত না, তারা হচ্ছে থার্ড পার্সন। আমরা যে বলি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন, আমি আপনি কথা বলতেছি, হুট করে একটা মানুষ এসে একটা কথা বলে দিল, এটাই হচ্ছে থার্ড পার্সন। এই যে থার্ড পার্সনের ব্যক্তিটার মতামত কখন প্রাসঙ্গিক হবে সেই সেকশনগুলোতে আলোচনা করা হচ্ছে, সেটা 45 থেকে 51। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা সেকশন জানার চেষ্টা করব। ধারা 45 সেকশন 45-এ যে জিনিসটা নিয়ে আলোচনা করা হচ্ছে ওপিনিয়ন অফ এক্সপার্টস, অর্থাৎ বিশেষজ্ঞদের মতামত। একটু আগে আমরা জেনেছি যে থার্ড পার্সনের যে মতামত দিবে সেই মতামতটা আপনার প্রাসঙ্গিক হতে পারে। কখন প্রাসঙ্গিক হতে পারে তা নিয়ে 45 থেকে 51 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 45-এ বলা হচ্ছে বিশেষজ্ঞদের যে মতামতটা দিয়েছে সেটা গ্রহণযোগ্য হতে পারে। এখানে অনেকগুলা বিষয়ের কথা বলা হয়েছে, সম্ভবত মোট 13টি বিষয় সম্পর্কে বলা হয়েছে। আপনি আপনার আইনের বইতে দাগ দিয়ে রাখতে পারেন যে 13টি বিষয়। এটা থেকে সাধারণত এমসিকিউ কোশ্চেন আসে যে কত জনের মতামত প্রাসঙ্গিক হতে পারে। তো দেখেন, আদালত সর্বজ্ঞানে বিজ্ঞ হলো বর্তমানে যে জটিল বিষয় আছে সেই জটিল বিষয়ে আদালতের পক্ষে পরিপূর্ণ জ্ঞান রাখা অসম্ভব। তখন তিনি কি করেন? বিশেষজ্ঞদের সহায়তা নেন এবং বিশেষজ্ঞদের যে মতামতটা দেন সেই মতামতটা আদালত ধরে নেয় এটা সত্য, অথবা যদি কেউ ভুল প্রমাণ করতে পারে তাহলে সেভাবেও কিন্তু চ্যালেঞ্জ করা যায়, সেটা অন্য বিষয়, সেটা আমরা পরে দেখব। এখানে যে বিশেষজ্ঞদের কথা বলা হয়েছে, এখানে ধরেন একজন বিদেশি আইন বিশেষজ্ঞ, ফরেন ল, যিনি সায়েন্স নিয়ে বিশেষজ্ঞ, তারপর হচ্ছে যিনি ভৌত ও ফরেন্সিক নিয়ে বিশেষজ্ঞ। ধরেন একটা উদাহরণ সম্পর্কে বলি, একটা ব্যক্তিকে রাস্তায় আঘাত করা হয়েছে এবং ওই ব্যক্তিটার মৃত্যু হয়। এখন তার ময়নাতদন্ত হলো, ময়নাতদন্তের পর বোঝা গেল ব্যক্তিটা কেন মারা গিয়েছে, ব্যক্তিটাতে মাথায় আঘাত করা হয়েছে। তার মানে এই জিনিসটা মাথায় যে আঘাত করেছে, কী দিয়ে আঘাত করেছে অথবা কত পরিমাণ আঘাত করার কারণে মৃত্যু হয়েছে সেটা ফরেন্সিক রিপোর্ট দেখলেই আদালত ধরে নিতে পারে যে এটা কিভাবে আঘাত করা হয়েছে। তখন আপনার এই যে যিনি রিপোর্টটা তৈরি করেছেন তার যে মতামতটা দিয়েছে ওই মতামতের উপর ভিত্তি করে কিন্তু আদালত জাজমেন্ট দিতে পারে, আদালত রায় দিতে পারে। অর্থাৎ তখন ওই মতামতটা কি হচ্ছে? প্রাসঙ্গিক হচ্ছে। এইভাবে করে দেখেন, আপনার হাতের লেখা ছাপ, কোনো একটা ব্যক্তির পরিচয়, যেমন আমরা ডিএনএ টেস্ট করতে শুনেছি। ধরেন অনেক সময় সন্তান, এটা আমার সন্তান, আরেকজনে দাবি করতে পারে যে এটা আমার সন্তান, তখন ডিএনএ টেস্ট করে, ডিএনএ টেস্টের মাধ্যমে যিনি টেস্টটা করায় তার যে রিপোর্টটা দেয় সেই রিপোর্টটা কিন্তু তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়ায়। অর্থাৎ সেই রিপোর্টের যে কথাটা তিনি বলেছেন, যে মতামতটা তিনি দিয়েছেন, তখন ওই মতামতটার উপর ভিত্তি করে কিন্তু রায় দেওয়া হয়। তো এখানে আমাদের মাথায় রাখতে হবে, হোয়েন দ্য কোর্ট হ্যাজ টু ফর্ম অ্যান ওপিনিয়ন আপন এ পয়েন্ট। এই যে পয়েন্ট যেগুলো কথা বলা হয়েছে, পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। এই যে এখানে যে পয়েন্টগুলো আছে, পয়েন্টটা প্রত্যেকটা পয়েন্ট আপনাদের মাথায় রাখে, তারপর কি করতে হবে, ওদের যে মতামতটা আছে এই মতামতটা কি হবে? আপনার রিলিভেন্ট হবে। আর যাই এই মতামতগুলো দিবে, এই বিষয়গুলো সম্পর্কে যিনি মতামতটা দিবে তিনিই হচ্ছেন এক্সপার্ট। এটা আমরা উদাহরণের সাহায্যে আরও ভালো করে বুঝতে পারি। সেকশন 45-এর মধ্যে বেশ কয়েকটি উদাহরণ আছে। উদাহরণের মধ্যে আমরা চেষ্টা করব যখন আমরা একাডেমিক এক্সামগুলো দিব উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করব। তো প্রথম যে উদাহরণটাই ছিল সেটি হচ্ছে বিষ প্রাণ নিয়ে কোনো প্রশ্ন আসলে, ধরেন আপনি আর আপনার স্ত্রী একসাথে বসবাস করেন, তো আপনার স্ত্রী সবসময় বলতো সে বিষ খেয়ে মারা যাবে। ঠিকই একদিন আপনি অফিস থেকে এসে দেখলেন যে আপনার স্ত্রী মৃত। তখন আপনি আদালতে বললেন যে আমার স্ত্রী সবসময় এই কথাটাই বলে, সে হয়তো বিষ খেয়ে মারা গিয়েছে। এখন আদালত তো আপনার কথার উপর ভিত্তি করে কোনো রায় দিবে না, আদালত সত্যটা জানতে চাইবে। তখন একজন বিশেষজ্ঞকে বলবে
এটার একটা রিপোর্ট করো যে এটা কি বিষ খেয়ে মারা গিয়েছে নাকি অন্য কোনো কারণে মারা গিয়েছে। তখন যে রিপোর্টটা দিবে, যে ব্যক্তিটা রিপোর্টটা দিবে, অর্থাৎ যে অথরিটি রিপোর্টটা দিবে, তিনি যে মতামতটা দিবেন যে হ্যাঁ এটা বিষ খাওয়ার কারণে মারা গিয়েছে অথবা অন্য কোনো কারণে মারা গিয়েছে, তিনি যে মতামতটা দিবেন আদালত সেটা সত্য বলে ধরে নিতে পারে যদি না কোনো প্রশ্ন আপনার উত্থাপন হয়। তখন ওই ব্যক্তিটার মতামত কিন্তু প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি যাই বলেন, অর্থাৎ যে রিপোর্টটা দিবে সেই রিপোর্টটা আদালত ওই রিপোর্টের উপর ভিত্তি করে রায় দিতে পারে। এখানে প্রথম যে উদাহরণটা ছিল ওইটা হচ্ছে আপনার বিষ পানের কারণে কোনো মৃত্যু ঘটেছে কি না সেটা জানার জন্য বিশেষজ্ঞের মতামত নেবে, ওই মতামতটা যদি দেয় ওইটা কিন্তু প্রাসঙ্গিক হবে। আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি, ধরেন আপনি রহিমের সাথে একটি চুক্তি করেছেন যে রহিমকে আপনি 20 বস্তা আপনি গম দিবেন। এখন আপনি সাইন দিয়েছেন, সাইন দিয়ে আপনি রহিমকে থেকে টাকা নিয়ে নিলেন কিন্তু তাকে গম দিলেন না। এখন রহিম আপনার বিরুদ্ধে মামলা করলো, মামলা করার পর রহিম যখন বলল যে আপনি তাকে টাকা নিয়ে আপনি কি করেন নাই, তাকে গম দেন নাই। এখন আপনি বললেন এটার কোনো প্রমাণ নেই, আমি তো ওকে কোনো এই কথা বলি নাই, তার সাথে আমার এরকম কোনো চুক্তি হয়নি। রহিম একটি দলিল দেখালো, এখন দলিলটাতে আপনার সাইন আছে, আপনি বললেন এটা আমার সাইন না। তখন আদালত বলতে পারে তার কি করা হোক, একজন হাতের যে বিশেষজ্ঞ, হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞ এক্সপার্ট যিনি আছেন তাকে ডাকা হোক, তারপর আপনার বাসার দলিলের সাথে ওই যে আপনি চুক্তিতে একটা সাইন করেছেন ওই সাইনটা মিলিয়ে দেখা হবে। যদি মিল পাওয়া যায় তার মানে আপনি কি করেছেন, তার সাথে চুক্তি করেছেন। এইভাবে মধ্যে কিন্তু আপনার ওই যে মতামতটা দিবে বিশেষজ্ঞ হ্যান্ডরাইটিং এক্সপার্ট, তার মতামতটা তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। আমরা পূর্বের ভিডিও থেকে জেনেছি যে এভিডেন্স অ্যাক্ট সর্বশেষ 2022 সালে 20 নভেম্বর সংশোধন করা হয়েছিল। ধারাটি তখনই সংযুক্ত করা হয় 45A-তে অর্থাৎ 45A-তে যে জিনিসটা বলা হচ্ছে আপনার ভৌত বা ফরেন্সিক প্রমাণের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত। আমরা জানি যে কোনো একটা অপরাধ সংগঠন হওয়ার পর অথবা কোনো খুন হওয়ার পর একটা মানুষের শরীরে কী পরিমাণ আঘাত হয়েছে সেটা আমরা চোখে দেখেই বুঝতে পারবো না, কী পরিমাণ ক্ষতি হয়েছে, কী পরিমাণ ক্ষত হয়েছে। তার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ, ফরেন্সিক বিশেষজ্ঞ তিনি একটা মতামত দিবেন, তার মতামতটা কিন্তু তখন প্রাসঙ্গিক হবে। এখানে কিছু নিয়ম বলা হয়েছে। রিপোর্টটা যখন তিনি দিবেন ওই রিপোর্টের কপি তখন উভয় পক্ষকে একটা কপি দিয়ে দিবেন, অর্থাৎ যিনি অভিযুক্ত ব্যক্তি আছে তার আইনজীবীকে হোক অথবা যিনি তার পক্ষে হয়ে আপনার আদালতে লড়ছেন তাকে একটা কপি দিয়ে দিবেন, আর যিনি অভিযোগ দায়ের করেছেন তাকেও একটা কপি দিয়ে দিবেন। কপি দিয়ে দেওয়ার পর তিনি যিনি রিপোর্টটা তৈরি করেছেন আদালত চাইলে তাকে কল করতে পারে, উনি কী করবেন আদালতের রিপোর্ট সম্পর্কে আদালত চাইলে প্রশ্ন করতে পারেন এবং তিনি এ বিষয়ে সাক্ষী দিবেন এবং তিনি যে মতামতটা দিবেন সেই মতামতটা প্রাসঙ্গিক হবে এই ধারাতে, তা বলা হয়েছে। সেকশন 46 এখানে যে জিনিসটা বলা হচ্ছে বিশেষজ্ঞের অভিমতের সঙ্গে সংশ্লিষ্ট ঘটনা। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব। আমাদের বইতে বেশ কয়েকটি উদাহরণ আছে, তার মধ্যে একটি উদাহরণ হলো ক, অর্থাৎ ধরে নিই কামালকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা এ ব্যাপারে একটি অভিযোগ এসেছে। আমরা একজন বিশেষজ্ঞের মতামত চাইব। বিশেষজ্ঞ বলল যে তার এই লক্ষণগুলো তো ছিল না, তার মানে তাকে কি করা হয় নাই, বিষ প্রয়োগ করা হয় নাই। অর্থাৎ তিনি লক্ষণের কথা বলেছেন, তার যে লক্ষণের কথা বলেছেন সেই লক্ষণগুলো তখন প্রাসঙ্গিক হবে। অর্থাৎ ঘটনার সাথে আপনার যে এই যে বিষ প্রয়োগ করলে যে ঘটনাগুলো ঘটতো সেগুলো ঘটে নাই, তাহলে এইগুলো প্রাসঙ্গিক। অর্থাৎ আপনি এখানে ঘটনার সাথে আপনার যে রিপোর্টটা তৈরি করবে সেই রিপোর্টের লক্ষণগুলা আছে কি আদৌ, এই বিষয়ে যে তিনি মতামত দিচ্ছেন সেটা প্রাসঙ্গিক। আমরা দেখি না আমাদের জ্বর হলে আমরা বুঝতে পারি কিভাবে, যখন আমাদের টেম্পারেচার হাই হয় তখনই আমরা বুঝতে পারি যে আমার জ্বর হয়েছে। এখানেও সেম, যে আপনি বুঝতে পারবে যে তার লক্ষণের উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা। পরে না হয় একটা রিপোর্ট করলো, রিপোর্টটা যদি তার সাপোর্ট করে যে হ্যাঁ এখানে বিষ প্রয়োগ করা হচ্ছে, তখন তার মতামতটা প্রাসঙ্গিক। অথবা রিপোর্টটা যদি আপনার নেগেটিভ আসে, যে ইনকনসিস্টেন্ট আসে, যে হচ্ছে বিপরীত একটা রিপোর্ট আসলো যে ওকে বিষ প্রয়োগ করা হয়নি, তখন সেই মতামতটাও প্রাসঙ্গিক। অর্থাৎ ঘটনার সাথে যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলার দেখে বিশেষজ্ঞ যিনি আছেন তিনি মতামত দেবেন, সেই মতামতগুলো প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। সেকশন 47 এখানে বলা হচ্ছে ওপিনিয়ন এজ
টু হ্যান্ডরাইটিং হয় রিলিভেন্ট, হস্তলিপি সম্বন্ধে অভিমত যে ক্ষেত্রে প্রাসঙ্গিক। এটার আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি আপনার সাথে একটি চুক্তি করেছি, আমি একজন দোকানদার, আপনি আমার সাথে চুক্তি করেছেন যে আপনি আমার কাছ থেকে গম কিনবেন, আর আপনি তার বিনিময়ে আপনি আমাকে এত টাকা দিবেন, একটা চুক্তি হলো। তো আপনি হাতে লিখে দিলেন অথবা একটা সিগনেচারের মাধ্যমে লিখে দিলেন, চুক্তি হলো। আপনি আমার কাছ থেকে গম নিলেন কিন্তু টাকা দিলেন না। এখন এ বিষয়ে আমি একটা মামলা করলাম। এখন আপনি অস্বীকার করছেন যে আপনি এই যে সিগনেচার দিয়েছে হাতের লেখাটা আপনার না। তখন পাশের যে দোকানদার আছে সেই দোকানদারের সাথে আপনার দীর্ঘদিনের একটা লেনদেন হয়েছে। ওই দোকানদার যদি বলে যে এই হাতের লেখাটা ওনার সাথে আমার দীর্ঘদিন লেনদেন হয়েছে, ওনার হাতের লেখা আমি চিনি, তখন তিনি যে মতামতটা দিয়েছেন, যিনি একটা অভিমত পোষণ করেছেন হাতের লেখা সম্পর্কে, তার মতামতটা অ্যাকসেপ্টেবল অর্থাৎ প্রাসঙ্গিক। এখানে যখন আমরা এক্সপ্লেনেশনটা দেখি, এক্সপ্লেনেশনে আপনি দেখতে পাবেন যে হ্যান্ড রাইটিং অফ অ্যানাদার পারসন হোয়েন হি হ্যাজ সিন দ্যাট পারসন রাইট, তার লেখাটা চিনে, অথবা তার সাথে কোনো ডকুমেন্টের মাধ্যমে তার লেখাটা তার কাছে চেনা অথবা তার লেখাটা তার কাছে আছে, তখন ওই তৃতীয় পক্ষ যদি কোনো অভিমত দেয় যে এটাই ওনার হাতের লেখা, তখন তার অভিমতটা প্রাসঙ্গিক। অর্থাৎ পাশের দোকানদার যদি বলে না এটা ওনার হাতের লেখা, আমি দীর্ঘদিন ধরে ওনার সাথে লেনদেন করছি, ওনার হাতের লেখাটা হতে পারে না, তিনি এটা বললেন, সেটাও প্রাসঙ্গিক। অর্থাৎ আরেকজনের মতামত, চুক্তি হয়েছে আমার আর আপনার মধ্যে, মামলা হয়েছে আমার আর আপনার মধ্যে, কিন্তু পাশের দোকানদার তিনি মামলার সাথে সম্পৃক্ত না, একজন তৃতীয় পক্ষ, উনি দাবি করলো অথবা ওনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, আদালতে জানতে পেরেছে যে এই হাতের লেখাটা ওনার না। কিভাবে উনি জেনেছে? হয়তো উনি পাশের দোকানদার দীর্ঘদিন ধরে লেনদেন করেছে, তার কাছে ডকুমেন্ট আছে, তখন তার যে অভিমতটা আছে সেই অভিমতটা প্রাসঙ্গিক। আমি আশা করছি আপনারা ধারাগুলো বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে আরও উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। 47A এই ধারাটা 2022 সালে আপনার সর্বশেষ সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়। এখানে বলা হচ্ছে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কে মতামত কখন প্রাসঙ্গিক। আমরা সাধারণত এখন ডিজিটাল সিগনেচার দিয়ে থাকি, আমাদের পাসপোর্ট তৈরি করতে গেলে, আমরা এনআইডি তৈরি করতে গেলে আমরা ডিজিটাল সিগনেচার দিই। তো এখন আপনি খুব সুন্দর করে আপনি সিগনেচার দেন, কিন্তু আপনি যখন ডিজিটাল সিগনেচার দিতে যাবেন দেখবেন হয়তো জিনিসটা সুন্দর হয়নি, একটু আঁকা বাঁকা হয়েছে, একটু দাগ এদিক এদিক হয়েছে। তখন আপনি বললেন এই সিগনেচারটা আমার না, আপনি দাবি করলেন যে এটা আমার না। তখন কি হবে? তখন অথবা এই বিষয়ে যদি কোনো মামলা অ্যারাইজ হয়, সাধারণত আদালত কাছে কখন যাব, যখন কোনো একটা মামলা অ্যারাইজ হইলো, দেখা যাচ্ছে আপনার ডিজিটাল সাইনটা আরেকজনের নকল করেছে, নকল করে বলল যে এই পাসপোর্টটা তো অনারই, উনি এই পাসপোর্টটা নিয়ে অমুক দেশে এতদিন ছিলেন দেখেন। তো তখন এরকম প্রশ্ন যখন আসবে, তখন যিনি ডিজিটাল স্বাক্ষরটা নেন তার একটা মতামত, অথবা যে কর্তৃপক্ষদের মাধ্যমে এই সাইনটা নেওয়া হয়, তখন তিনি যে একটা মতামত দিবেন, হ্যাঁ এই স্বাক্ষরটা ওনার হতে পারে। কারণ এই স্বাক্ষরটা দেওয়ার সময় আপনার এখানে দেখেন যারা এক্সপার্ট তারা আপনার হাতের গতিবেগ, হাতের যে আপনার কতটুক আপনি ধরার সময় কীভাবে দৌড়ছেন, সবগুলো কিন্তু এক্সপার্টরা কী করে, এই সব কিছু বিবেচনা করে একটা আপনাকে কী করে একটা প্রত্যয়নপত্র দেয়। তো যারা এক্সপার্ট আছে তারা কী করবে, একটা মতামত দিবেন যে হচ্ছে এই স্বাক্ষরটা ডিজিটাল স্বাক্ষরটা অনার অথবা অনার না। তখন তিনি যে মতামতটা দিবেন সেই মতামতটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। সেকশন 48 এই সেকশনে বলা হচ্ছে অধিকার অথবা প্রথার অস্তিত্ব সম্বন্ধে অভিমত যখন প্রাসঙ্গিক। এই সেকশনটা বুঝতে হলে আমাদের একটা ব্যাখ্যা দেওয়া আছে আর একটা হচ্ছে ইলাস্ট্রেশন দেওয়া আছে, আমরা উদাহরণটা সহ জানার চেষ্টা করব। মূলত বলা হচ্ছে এখানে কোনো অধিকার অথবা প্রথার অস্তিত্ব থাকলে সেই সম্পর্কে যাদের জ্ঞান থাকা বা জানা স্বাভাবিক তাদের অভিমত প্রাসঙ্গিক। এখানে যে উদাহরণটি বলা হয়েছে, ধরেন একটা গ্রামের মধ্যে একটা কূপ ছিল, ওই কূপের পানি ওই গ্রামের মানুষরা ব্যবহার করতে করতে তাদের একটা অধিকার সৃষ্টি হয়েছে। অর্থাৎ ওই যে গ্রামের মানুষদের যদি আমি কোনো জিজ্ঞেস করি যে এখানে একটা নলকূপ ছিল, এটাকে আপনি জানতেন, তখন তিনি যদি অভিমত দেয় তখন সেটার প্রাসঙ্গিক। ধরেন আমি এটা একটা মানুষ থেকে জায়গা কিনতে যাচ্ছি,
সে আমাকে জায়গা বিক্রি করলো, সব কিছু ঠিকঠাক আমি নিলাম। পরে দেখতে পারলাম যে এখানে একটা মামলা সৃষ্টি হয়েছে। কেন মামলা সৃষ্টি হয়েছে? এখানে একটা নলকূপ ছিল, নলকূপটা ছিল জনগণের অধিকার। এখন ওই ভদ্রলোক আমাকে ফ্রড করে পুরা নলকূপ সহ ওই জায়গাটা বিক্রি করে দিয়েছে। এখন আমি যদি মামলা করি, তখন আদালত যদি এই গ্রামের মানুষের কথা যখন চিন্তা করবে, তখন মানুষের যখন তাদের মতামত জানতে চাইবে এখানে কি নলকূপ ছিল নাকি ছিল না, তখন যদি আদালত দেখে যে এখানে আদতে একটা নলকূপ ছিল, যেটা হয়তো আমি পরবর্তীতে জায়গা কেনার পর আমি নলকূপটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি অথবা সরিয়ে দিয়েছি, তখন তাদের যে মতামতটা থাকবে, তখন তারা যে সাক্ষ্যটা দিবে, যা ওপিনিয়নটা দিবে, তখন সেটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। সেকশন 49, এই সেকশনে বলা হচ্ছে প্রচলিত রীতিনীতি, মতামত প্রভৃতি সম্পর্কে অভিমত যেক্ষেত্রে প্রাসঙ্গিক। এখানে ধারাতে আদালত যে ক্ষেত্রে মানব গোষ্ঠী, পরিবার, প্রচলিত রীতিনীতি, আমরা রীতিনীতি সম্পর্কে অনেক জানি, এক এক পরিবারে এক এক রকম রীতি, এক এক জেলার মধ্যে এক এক রকম রীতি। ঢাকায় একটা মানুষ মারা গেল, তার ফাতিহা হিসেবে ছোটোখাটো করে একটা ফাতিহা করলো, কিন্তু চট্টগ্রামে দেখেন, চট্টগ্রামে যদি একটা মানুষ মারা যায় তাহলে বিশাল বড় করে একটা মেজবান খাওয়ানো হয় ফাতিহা হিসেবে। এখন আমি কি করলাম, আমার পরিবারের মধ্যে আমরা 3 ভাই, আমার বাবা মারা যাওয়ার পর আমি কি করলাম, আমার বাবা রেখে যাওয়া সম্পত্তির মধ্যে কিছু সম্পত্তি বিক্রি করে আমি আমার বাবার ফাতিহা মেজবানের জন্য একটা অংশ এখানে দিয়ে দিলাম। এখন আমার মেজো ভাই জিনিসটা পছন্দ করে নাই, সে বলল যে তুমি ওই টাকাটা ওইখানে কেন খরচ করছো, এটা তুমি আমার অধিকার বঞ্চিত করছো। আমার অধিকার কেন বঞ্চিত করছো? কারণ বাবা রেখে যাওয়া সম্পত্তি সাধারণত তার সন্তান নাতিতে পাবে। এখন যেহেতু কিছু টাকা মেজবানে দিয়ে দিল, তো টাকা কিছু কমে গেল, এই জন্য ভাইয়া কী করছে, মেজো ভাই কী করছে, ছোটো ভাইয়ের বিরুদ্ধে একটা ধরেন মামলা করছে। তো মামলা করার পর এখন ছোটো ভাই বলল যে এটা তো আমাদের, আদালতকে বললো এটা তো আমাদের চট্টগ্রামের একটা রীতি, যে মানুষ মারা গেলে তার মেজবান খাওয়ানো হবে, একটা বিশাল বড় করে মেজবান দেওয়া, এটা একটা রীতি। তো আদালত কী করবে, ওই চট্টগ্রাম জেলার আশেপাশের যে মানুষগুলো আছে সেই মানুষগুলো থেকে মতামত নেবে, একটা ওপিনিয়ন নেবে যে এরকম কোনো রীতি আছে কি না। তখন দেখবে হ্যাঁ, আশেপাশের মানুষরা এরকম একটা মতামত দিচ্ছে, হ্যাঁ চট্টগ্রামে এরকম রীতি আছে। তখন সে যে টাকাটা খরচ করেছে, তখন সেটা কি হচ্ছে, এটা প্রাসঙ্গিক, সে টাকাটা খরচ করতেই পারে। আর তাদের যে মতামত নিয়েছে, এখানে বলা হচ্ছে তাদের যে মতামত, এই মতামতটা তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। সেকশন 50, এখানে বলা হচ্ছে অভিমত যেক্ষেত্রে আত্মীয়তা সম্পর্কে প্রাসঙ্গিক। এখানে একটি উদাহরণ দিয়েছে, আমরা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। আমাদের আইনে উদাহরণটি আছে। আগেরকার যখন বিয়ে হতো তখন কিন্তু আপনার জাস্ট কাজী আসতো, কাজী এসে বিয়েটা পড়া যেত। কিন্তু এখন যেভাবে বিয়ে হয়, রেজিস্ট্রেশন হয়, এটা বাধ্যতামূলক, তবে তখন রেজিস্ট্রেশন হতো না। কিছু আত্মীয়স্বজন থাকতো, কিছু মানুষ থাকতো, তারপরে প্রপোজাল থাকতো, অ্যাকসেপ্টেন্স থাকতো, এগুলো থাকার পর বিবাহটা সম্পন্ন হতো। তো আপনি যাকে বিবাহ করলেন, আপনার স্ত্রী কিছুদিন পর বলল যে আপনি তার স্বামী না, তিনি একটা মামলা করলেন যে আপনি তার স্বামী না। তখন আদালত কী করতে পারে, আপনার আশেপাশের মানুষ, বন্ধুবান্ধব, আত্মীয়দের থেকে আদালত মতামত দিতে পারে যে আপনাদের বৈবাহিক সম্পর্ক ছিল কি না, আপনারা কি স্বামী স্ত্রী ছিলেন কি না, সেটা আদালত জিজ্ঞেস করতে পারে, জানতে পারে, এবং ওই মতামতটা নিতে পারে। কাদের থেকে নেবে? যাদের এই বিষয়ে জানার কথা তাদের থেকে মতামতটা নিবে, এবং এই মতামতটা তখন প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। সেকশন 51, এখানে বলা হচ্ছে মতামতের কারণ যখন প্রাসঙ্গিক বলে বিবেচিত। এই সেকশনটা হচ্ছে আমাদের তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, এই টপিক্সের সর্বশেষ সেকশন। এখানে উদাহরণটা আমরা একটু দেখতে পারি। উদাহরণে বলা হচ্ছে কোনো বিশেষজ্ঞ কোনো সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য তার পরীক্ষা নিরীক্ষা বিবরণ প্রদান করতে পারে। ধরেন আদালত একটা অ্যাসিডের ব্যাপারে জানতে চাচ্ছে, অ্যাসিডটা কী পরিমাণ আছে, অ্যাসিডের মূল্যটা কেমন হতে পারে, সে ব্যাপারে আদালত জানতে চাচ্ছে। এখন তিনি যে একটা পরীক্ষা নিরীক্ষা করে একটা মতামত দিবেন, একটা সিদ্ধান্তে আসবেন, এটার মূল্য এই পরিমাণ, তখন তিনি যা যা সিদ্ধান্ত দিবেন, যা যা মতামত দিবেন, তখন সেই মতামতগুলো প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে। আমি বলতে পারি যে ধরেন আপনার সাথে আমার একটা জিনিসের মামলা হলো, মামলাটা ধরেন একটা অ্যাসিড নিয়ে মামলা হলো, তখন আমি বললাম যে এখানে এত পরিমাণ অ্যাসিড আছে,
অথবা মানে এই এত লিটার অ্যাসিড আছে, অথবা এই অ্যাসিডটার মধ্যে এই জিনিসটা বিদ্যমান। এখন আদালত তো বলতে পারবে না যে অ্যাসিডটার মধ্যে কোন জিনিসটা বিদ্যমান, তখন আদালত একটা ওপিনিয়ন নিতে চাইবে। ওপিনিয়ন নেওয়ার জন্য এক্সপার্টকে দিবে, এক্সপার্ট তখন বলে দিবে যে এখানের মধ্যে এই অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটার পরীক্ষা নিরীক্ষা বিবরণ করে একটা মূল্য দিতে পারে, একটা আপনাকে বলেই দিতে পারে, সিদ্ধান্ত আসতে পারে, তখন ওনার সিদ্ধান্তের মতামতটা প্রাসঙ্গিক বলে বিবেচিত হবে। এই হচ্ছে আমাদের সর্বশেষ সেকশন। আশা করি সবগুলো বুঝছেন, না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদেরকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।